বিএনপি জনকল্যাণে কাজ করলেও বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী। অরাজকতা করলে প্রতিহতের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। চাঁদপুরে খাল খনন ও ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চায় সরকার। আকাঙ্ক্ষা পূরণে গড়ে প্রবৃদ্ধি দরকার 9%। লক্ষ্যে পৌঁছাতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি। স্কুল ফিডিং প্রকল্প যেন অনিয়মের পাহাড়। ঢাকার খাবার আসছে দিনাজপুর থেকে। বাসি ও মানহীন টিফিন সরবরাহ করে কোটি কোটি টাকা লুট। চালু হচ্ছে নতুন কর্মসূচি। নদী ভাঙন বন্যা থেকে মুক্তি পেতে বছরের পর বছর আন্দোলন। ঘোষণা এলেও শুরু হয় না দৃশ্যমান কোনো কাজ। মহাপরিকল্পনা কি শুধুই রাজনৈতিক প্রতিশ্রুতি? প্রশ্ন তিস্তাপাড়ের মানুষের। এবং বদলে যাচ্ছে সন্ত্রাসের অভয়ারণ্য চট্টগ্রামের জঙ্গল সলিমপুর। 70 একর এলাকায় নির্মাণ হবে অত্যাধুনিক কারাগার। প্রথম পর্যায়ে 2000 আসামি স্থানান্তর। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি সরকার কাজ শুরু করলেও বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী। রাজনীতির নামে অরাজকতা তৈরির চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদপুরে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করে তিনি বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে আসন্ন বাজেটে থাকবে বিশেষ বরাদ্দ। এর আগে খাল পুনঃখনন কর্মসূচি শুরু করে সরকার প্রধান বলেন, মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার। আশরাফুল ইসলামের ক্যামেরায় ইমরুল হাসানের রিপোর্ট। এবং আমিনা খাতুন ফ্যামিলি কার্ডে যুক্ত হলো আরও 21 জেলা। 10 জন নারীর হাতে কার্ড তুলে দিয়ে চাঁদপুর থেকে একযোগে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান স্থল চাঁদপুর সরকারি কলেজ মাঠ পরিণত হয় জনসমুদ্রে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের জন্য আসছে অর্থ বছরে বিশেষ বরাদ্দের কথা জানান সরকার প্রধান। যেই বাজেট থেকে আমরা এই কাজগুলো শুরু করেছি সেই বাজেটটি বিএনপি তৈরি করা না, সেই বাজেটটি অন্য একটি সরকারের তৈরি করা। স্বাভাবিক, তাদের কাছে ফ্যামিলি কার্ড ছিল না, তাদের প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড ছিল না। আমাদের প্রতিশ্রুতি হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা এই ধরনের আরও যেগুলো আপনাদের সামনে আমার প্রতিশ্রুতি দিয়েছি। এই যে আগামী মাসে বাজেট উপস্থাপন করা হবে, সংসদে বাজেট হওয়ার সাথে সাথে আমরা আরও অনেক বেশি সংখ্যক মায়ের কাছে, সারা দেশে আরও অধিক সংখ্যক মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারবো। আগামী 4 বছরের মধ্যে প্রত্যেক নারীকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার ঘোষণা দেন সরকার প্রধান। বর্তমান সরকারের অন্যতম নির্বাচনের প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড। এর আওতায় আসলো আরও 15,000 পরিবার। সব মিলিয়ে চলতি অর্থ বছরে 80,000 এবং আগামী অর্থ বছরে 40 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। রাজনীতির নামে বিভ্রান্তি তৈরির চেষ্টায় একটি মহল এমন অভিযোগ করে অরাজকতা করলে কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দেন তারেক রহমান। একটি মহল রাজনীতির নামে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকবো না। এর আগে চাঁদপুরের শাহরাস্তির খোর্দখাল এবং সদর উপজেলার বিশ্বখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করে তারেক রহমান বলেন, খালগুলো প্রাণ পেলে চাঙ্গা হবে কৃষি অর্থনীতি, যার সুফল পাবেন সাধারণ মানুষ। আমরা জানি খাল খননের ভিতর দিয়ে কৃষক ভাইদের উপকার হবে। কৃষক ভাইদের উপকার হলে কৃষকরা ধীরে ধীরে স্বাবলম্বী হবে, এবং কৃষকরা স্বাবলম্বী হলে এই দেশের অর্থনীতি ধীরে ধীরে মজবুত হলে এই দেশের মানুষের অর্থনীতি মজবুত হবে। বিএনপি সরকারের পরিকল্পনা শুধু কথার ফুলঝুরি নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নেওয়া সরকারের একমাত্র লক্ষ্য। জনগণে বিএনপির রাজনৈতিক শক্তির উৎস উল্লেখ করে দেশের জন্য কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ইমরুল হাসান, সময় সংবাদ, চাঁদপুর। বিএনপি ওয়াদা দিলে সরকার গঠন করলে তা পূরণ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লার বরুড়ায় পথসভায় দেশ গঠনে সবাইকে নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। গ্রীষ্মের খরতাপ উপেক্ষা করে মানুষের ঢল কুমিল্লার বরুড়ায়। হাজারো মানুষের উচ্ছ্বাসের মধ্য দিয়ে মঞ্চে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নেতাকর্মী আর সমর্থকদের উপস্থিতিতে পথসভা রূপ নেয় সমাবেশে। জনকল্যাণে 3 মাসে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ কোনো অঞ্চল নয়, পুরো দেশের উন্নয়নে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ চলছে। বলেন, কুমিল্লা বিভাগ করার দাবি জনদাবি হলে বাস্তবায়ন করা হবে। বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে
সেই ওয়াদা বিএনপি পূরণ করে। জনগণ হানাদার বাহিনীর মতো ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেই অপশক্তির কারণে দেশ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি। বিগত 17 বছর যে স্বৈরাচার ছিল, দেশের মানুষের অর্থ সম্পদ তারা বিদেশে লুটপাট করে পাচার করেছে। সেই জন্য এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা চাপের মুখে আছে। সেজন্যই আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং সেজন্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এবার দেশ পুনর্গঠনের পালা উল্লেখ করে এ কাজে জনগণের সহায়তা চান সরকার প্রধান। জনগণ হচ্ছে এই দেশের মালিক। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই মালিক যখন নিজে দায়িত্ব নিয়ে তার দেশের দেখভাল করে, তখনই দেশ সামনের দিকে এগিয়ে যায়। কুমিল্লায় বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি রাজনৈতিক দলকে ভোটের পর প্রথম কুমিল্লা সফর প্রধানমন্ত্রী তারেক রহমানের। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন তিনি। কর্মসূচি বাস্তবায়নে সাধারণ মানুষের সমর্থনও চাইলেন তারেক রহমান। বললেন, সবার সহযোগিতায় কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দিতে চায় তার সরকার। ইমরুল হাসান, সময় সংবাদ, বরুড়া, কুমিল্লা। 2034 সালের মধ্যে দেশে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চায় সরকার। নির্বাচনী ইশতেহারের আকাঙ্ক্ষা পূরণে গড়ে প্রবৃদ্ধি প্রয়োজন 9% করে, এমন বিশ্লেষণী গবেষণা প্রতিষ্ঠান সিপিডির। অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক প্রতিশ্রুতি ঠিক থাকলে লক্ষ্য পূরণ না হলেও কাছাকাছি পৌঁছানো সম্ভব। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি ব্যবসায়ীদের। অন্তরা সেনের রিপোর্ট। IMF এর সর্বশেষ হিসেব মতে বর্তমান বিশ্বে $1 ট্রিলিয়ন বা 1000 বিলিয়ন বা 1 লাখ কোটি ডলারের বেশি অর্থনীতির দেশ রয়েছে 21টি। এর মধ্যে বিশ্ব অর্থনীতির শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রের জিডিপির আকার প্রায় $32 ট্রিলিয়ন আর 21তম দেশ পোল্যান্ডের আকার $1 ট্রিলিয়ন কিছুটা বেশি। আগামী 2034 সালের মধ্যে বাংলাদেশও প্রবেশ করতে চায় $1 ট্রিলিয়ন অর্থনীতিতে। গেল অর্থবছর দেশের জিডিপির প্রবৃদ্ধি হয়েছে 3.49%। চলতি বছর তা 4.5% ছাড়ানোর সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। আর আগামী অর্থবছরে তা 6.5% ঠেকানোর পরিকল্পনা নিয়ে জাতীয় বাজেট সাজাচ্ছে সরকার। এমন জিডিপি প্রবৃদ্ধিতে আগামী 8.5 বছরের মধ্যে দেশের বর্তমান জিডিপি $510 বিলিয়ন থেকে বাড়িয়ে $1000 বিলিয়ন বা $1 ট্রিলিয়ন ক্লাবে নেওয়া সম্ভব কিনা, এমন প্রশ্ন তুলে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির করা এক গবেষণায় দেখা যাচ্ছে, কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে আগামী অর্থবছরগুলোতে দরকার 9% বেশি করে জিডিপি প্রবৃদ্ধি। আমাদের আগামী অর্থবছরের জন্য আমি মনে করি যে 6.5% প্রবৃদ্ধি হলো কিনা এইটা যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু হলো আমার অর্থনীতির শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিনিয়োগ এবং কর্মসংস্থানকে সুরক্ষিত রাখা। স্বপ্নের গন্তব্যে পৌঁছতে বর্তমানে চাপে থাকা বিনিয়োগ, কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বাড়াতে বৈশ্বিক প্রতিযোগিতার বাজার আমলে নিয়ে ব্যাংক ঋণের উচ্চ সুদ হার, নীতিগত অনিশ্চয়তা, ব্যাংকিং ব্যবস্থার দুর্বলতা দূর করার তাগিদ ব্যবসায়ীদের। 10-11% গ্রোথ রেট কিন্তু আমরা হিস্ট্রিতে কখনোই অ্যাচিভ করতে পারিনি। ডাবল ডিজিট না হলেও যদি 8%ও তুলতে হয়, তাহলে যে ধরনের ইনভেস্টমেন্ট দরকার সেটা আসলে আমরা দেশীয় রাস্তা থেকে কোনোভাবে করতে পারবো বলে মনে হচ্ছে না। এনার্জি সাপ্লাইটাকে স্টেবল না করা গেলে কিন্তু আমাদের যে টার্গেটস আছে আমাদের ওই লেভেলটা যাওয়াটা কিন্তু খুব টাফ হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতিকে বড় করার আগে টেকসই সংস্কারের দিকে জোর দিতে হবে সরকারকে। বাড়াতে হবে রাজস্ব আদায়, যা না হলে জিডিপিতে সম্ভব হবে না বড় লক্ষ্য অর্জন। মূল প্রায়োরিটি এখন সংস্কার, মূল প্রায়োরিটি এনার্জির সংকটটাকে এটার একটা সলিউশন মানে শর্ট টার্মে করা এবং লং টার্মের সলিউশনগুলোর কাজ শুরু করা, ব্যাংকিং স্টেবিলিটি ধরে রাখা। পলিসিগুলো যেন অ্যালাইন্ড হয়, যে অ্যাটলিস্ট 7-8% যেন আমরা প্রবৃদ্ধিকে নিতে পারি, যে $1 ট্রিলিয়ন না হলেও আমরা কাছাকাছি চলে যেতে পারি। সরকার দলের রাজনৈতিক আকাঙ্ক্ষা $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে কত দ্রুত এগোবে দেশ, তার অনেকটাই পরিষ্কার হবে আসছে বাজেট পরিকল্পনায়, এমনটাই বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ঈদ লাগছে মনে? বিকাশ পেমেন্ট সবখানে, দেশ জুড়ে বিকাশ পেমেন্টে পাচ্ছেন 8,000 টাকার বেশি অফার। হাম ও উপসর্গ নিয়ে জেলা উপজেলা হাসপাতালে গেলেই গণহারে রেফার করা হচ্ছে ঢাকায়। চিকিৎসা ও শয্যা সংকটে দিশেহারা অভিভাবক। হামের খবর জানাতে এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী আমিনুল ইসলাম এবং বাগেরহাটে আছেন আলী আকবর টুটুল। সরাসরি প্রথমে যাচ্ছে আমিনুলের কাছে।
সিলেট বিভাগে জানুয়ারির শুরু থেকে 16 মে পর্যন্ত সময়ে নিশ্চিতভাবে হামরোগী শনাক্ত হয়েছেন 149 জন। তার বাইরেও কিন্তু সিলেটের বিভিন্ন হাসপাতালগুলোতে প্রায় 336 জন রোগী কিন্তু নানা সেবা নিচ্ছেন। তারা বিভিন্ন হাসপাতালগুলোর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন যে হাসপাতালটি রয়েছে, এই হাসপাতালটিতেই সবচেয়ে বেশি রোগী এবং আক্রান্ত যারা রয়েছেন তারা এসে ভিড় করেছেন। তারা এখনো পর্যন্ত আপনারা হয়তো দর্শক দেখতে পাচ্ছেন, যারাই আসলে এখানে আসছেন সেবা নিতে এখনো লাইনে অপেক্ষা করছেন, এবং যারা ভেতরে ইতিমধ্যে যারা আসলে চিকিৎসাধীন রয়েছেন, যেসব মৃত্যু হয়েছে আমরা দূর দূরান্ত থেকে যেসব রোগীরা এসেছেন, বিশেষ করে সিলেট বিভাগের আপনারা জানেন যে বড় একটি অংশ হচ্ছে হাওর অঞ্চল। এই হাওর অঞ্চল থেকে যারা আসছেন তারা অনেকটা লম্বা পথ পাড়ি দিয়ে আসতে হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের স্বজনরা যারা রয়েছেন তারা প্রথম দিকে এই হামের উপসর্গগুলো বুঝতে পারেন না, এবং পরবর্তীতে খুব জটিল রোগীরা এসে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যেই অনেকেই মৃত্যুবরণ করেছেন। তবে এই পরিস্থিতি মোকাবেলা করতে সরকারের পক্ষ থেকে কিন্তু যে নির্দেশনাগুলো রয়েছে সেই নির্দেশনাগুলো বাস্তবায়ন করতে চিকিৎসকরা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল যেটি রয়েছে এখানে বিশেষ আইসোলেশন ব্যবস্থা রয়েছে। পাশাপাশি শামসুদ্দিন আহমদ যে মেডিকেলটি রয়েছে এখানে করোনার সময়ও কিন্তু আমরা দেখেছি ডাক্তাররা যত্ন সহকারে কাজ করেছেন। এখানে হামের এই প্রাদুর্ভাব মোকাবেলায় কিন্তু চিকিৎসকরা দিনরাত পরিশ্রম করছেন। তো যারা এখনো ভর্তি রয়েছেন তারা তাদের পক্ষ থেকে স্বজনদের দাবি রয়েছে যে পর্যাপ্ত সেবা যেন নিশ্চিত হয় এবং এই যে মৃত্যুর সংখ্যা সেটি যেন কমে আসে। তো এই অবস্থার মধ্যেই আসলে এটি যেহেতু মারাত্মক সংক্রামক একটি রোগ, নানাভাবে এটি ছোঁয়াচে রোগ হিসেবে ছড়িয়ে পড়ছে, যেভাবে সেই ছড়িয়ে পড়ার যে প্রবণতা সেটি কমিয়ে আনতে নানা ধরনের নির্দেশনা আসলে চিকিৎসকরা দিচ্ছেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের নির্দেশনা জারি করা হচ্ছে। তো এই রোগকে যেভাবে ছড়িয়ে পড়ছে সেভাবে আসলে যেহেতু এটি টিকাদানই আসলে এর প্রধানতম একমাত্র সুরক্ষা হিসেবে কাজ করছে, এই সুরক্ষাটি আসলে আগামী 20 তারিখ থেকে আসলে 20 এপ্রিল থেকে যেহেতু এটি শুরু হয়েছে ক্যাম্পেইন, এটি পুরোদমে আসলে সারা দেশে চালু করতে পারলে হয়তো এই রোগের যে প্রাদুর্ভাব সেটি অনেকটা কমে আসবে। তো আমরা বাগেরহাটে একটু জানতে চাই বাগেরহাটের অবস্থা। আমাদের সহকর্মী টুটুল রয়েছেন সেখানে, তিনি জানাবেন বাগেরহাটের খবর। বাগেরহাটে হামের আসলে প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত দুদিন ধরে হঠাৎ করে এই হামের রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আসলে এখানে চিকিৎসক যারা নার্স রয়েছেন তারা কিন্তু আসলে বেগ পেতে হচ্ছে চিকিৎসা দিতে। যদি বলি বাগেরহাটে একটা উপকূলীয় জেলা এবং এই হঠাৎ করে আসলে এই রোগের লক্ষণগুলো আসলে না বোঝার কারণে অনেক অভিভাবকরা কিন্তু তাদের বাড়িতে বসে হামের রোগীদের চিকিৎসা দিচ্ছেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি, চিকিৎসকরা বলেছেন। তবে বাগেরহাটের যে বিভিন্ন এলাকা থেকে গত একদিনে কিন্তু প্রায় 20টির মতো রোগী এসেছেন এখানে, এবং তারা কিন্তু হামের উপসর্গ নিয়ে এবং তারা কিন্তু শনাক্ত করেছেন যেখানে চিকিৎসকরা রয়েছেন। আমরা যদি বলি যে বাগেরহাটের জেলা হাসপাতালের 20 বেডের একটি কর্নার খোলা হয়েছিল যে হাম রোগীদের চিকিৎসার জন্য, সেখানে কিন্তু আজকে প্রায় 30 জন রোগী ভর্তি রয়েছে এবং প্রতিদিনই আর এই সংখ্যা বেড়েছে। এই কারণে আসলে উৎকণ্ঠায় পড়েছে এখানকার যারা খেটে খাওয়া মানুষ এবং অত দরিদ্র এবং রোগীর স্বজনরা। আমরা যদি বলি যেখানে বাগেরহাটের জেলা হাসপাতালে যারা চিকিৎসাতে আসছেন এবং অনেক রোগীর স্বজনরা এবং অভিভাবকরা বলেছেন যে আসলে প্রথমে প্রচন্ড জ্বর এবং সর্দি কাশি এবং নিয়ে হাসপাতালে তারা ভর্তি হচ্ছেন, এবং তারপরে কিন্তু আসলে শনাক্ত এবং নমুনা সংগ্রহ করার মাধ্যমে কিন্তু জানতে পারছেন যে আসলে হামের রোগী হয়েছে। তবে হামের রোগীর তাদের রয়েছে শরীরের ভিতরে। তবে একটা জিনিস আমি বলে রাখি যে এখানে একজন অভিভাবক বলছিলেন যে আসলে তার শিশুকে এখানে চিকিৎসা দিতে এসে এবং তিনিও নাকি এবং হামের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। আমরা এরকম একজন অভিভাবকের কাছ থেকে আমরা জেনেছি। তবে বাগেরহাটের জেলা হাসপাতালের যে চিকিৎসা দেওয়ার মতন সেই ধরনের চিকিৎসা ব্যবস্থা এবং যথেষ্ট নাই বললেই চলে, এবং এখানে যে চিকিৎসা সংকট রয়েছে, পাশাপাশি যে অভিযোগ করেছেন যে পর্যাপ্ত ওষুধ না থাকার কারণে এবং বাইরের থেকে কিন্তু অনেক সময় ওষুধ তাদের কিনতে হয়, এই কারণে আসলে তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তবে বাগেরহাটের জেলা হাসপাতালে যে চিকিৎসাতে তারা হিমশিম খাচ্ছেন এমনটাই কিন্তু বলছেন এখানে আবাসিক মেডিকেল অফিসার এবং জেলা হাসপাতাল তত্ত্বাবধায়ক। এই ছিল আমার কাছে বাগেরহাটের জেলা হাসপাতাল থেকে হামের রোগীর সবশেষ খবর। হামের প্রাদুর্ভাবের খবর জানছিলাম বাগেরহাট থেকে এবং শুরুতে যুক্ত ছিলাম সিলেট থেকে। সকালে সবাই আরও থাকছে।
কোরবানির ঈদ সামনে রেখে বাড়ছে চুরি। সিরাজগঞ্জের খামার থেকে গরু নিয়ে যাচ্ছে চোর চক্র। রাত জেগে পাহারায় খামারিরা। অপরাধীদের ধরতে পুলিশের বিশেষ অভিযান। শিশুদের ফ্রি স্কুল ফিডিংয়ের নামে 5,000 কোটি টাকার প্রকল্প যেন অনিয়মের পাহাড়। টিফিনে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা তদন্তে বেরিয়ে আসে আরও অনিয়ম। কয়েকশো মাইল দূর থেকে বাসি আর মানহীন খাবার সরবরাহ করে ঠিকাদারি প্রতিষ্ঠান হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এমনকি শিক্ষকদের খাবার বিতরণ শেখানোর নামেই খরচ করা হচ্ছে 6.5 কোটি টাকা। সহকর্মী রাইদুল ইসলাম শুভর প্রতিবেদন। প্রাথমিকে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে দারিদ্র্যপীড়িত 150 উপজেলায় সরকারিভাবে বিনামূল্যে স্কুল ফিডিং কর্মসূচি শুরু হয়। প্রায় 5,500 কোটি টাকার এই প্রকল্পে ফ্রি মিড ডে মিল শুরুতে ভালো সাড়া ফেলে। কিন্তু গত 22 এপ্রিল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং বা মিল ডে মিল খেয়ে 20 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে প্রকল্পটির খাবার নিয়ে অভিযোগ ওঠে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কামতা ও ধামসি স্কুলে ডে মিল যেন ভাগ্য পরীক্ষা। কেউ পায় পুরো রুটি, কেউ পায় অর্ধেক। খাবার বিতরণ আর মৌসুমি ফল নিয়েও রয়েছে পাহাড় সমান অভিযোগ। মাঝে মাঝে পাই, এই যে শর্ট পড়েছে আজকে পড়লো। একটা করে রুটি সবাই দিচ্ছে, আবার কেউ ডিম পাইছে, আবার কেউ 2টা করে পাইছে। লাস্টে দাঁড়াইছে হ্যাঁ আবার একটা করে রুটি আর কি মিল করে আর কি নিচ্ছে। একটু আপনি দেখবেন আসলে কোনটা শক্ত কোনটা নরম। উপজেলার ইউসুফগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্রটা আরও উদ্বেগের। শিক্ষার্থীদের হাতে থাকা 2টি রুটির উৎপাদন তারিখ এক হলেও একটি শক্ত, অন্যটি স্বাভাবিক, যা দেখে বিব্রত প্রধান শিক্ষকও। একই ডেটে উৎপাদন, কিন্তু দুটার মান মনে হচ্ছে ভিন্ন। সেই দিনাজপুরে উৎপাদনকারী প্রতিষ্ঠান ঢাকায় নিয়ে এসে আবার সেটি স্কুল পর্যায়ে সরবরাহ করছেন। এতে করে অন্ততপক্ষে 3 থেকে 4 দিনের কিন্তু সময় লেগে যায়। তাহলে এটি 7 তারিখে উৎপাদন হয়ে 7 তারিখেই কিভাবে এই স্কুলে পৌঁছালো? প্রাথমিকের শিক্ষার্থীদের স্কুলমুখী করতে দারিদ্র্যপীড়িত 150 উপজেলায় সরকারিভাবে বিনামূল্যে স্কুল ফিডিং কর্মসূচি শুরু হয়। অনুসন্ধানে দেখা যায় 2025-26 অর্থ বছরে 2,161 কোটি টাকা বরাদ্দ থাকলেও সংশ্লিষ্ট দপ্তর বলছে প্রকল্পটি দেরিতে শুরু হওয়ায় অর্থ ছাড় দেওয়া হয় এর অর্ধেক। সেই হিসেবে বাজেটের 1,980 কোটি টাকার কাজ ভাগ করে নেয় গুটি কয়েক প্রভাবশালী প্রতিষ্ঠান। এর মধ্যে মেসার্স সমতা ট্রেডার্স একাই ঢাকা ও ময়মনসিংহের জন্য 240 কোটি টাকার কাজ পেয়েছে। ঢাকা থেকে ময়মনসিংহের সরবরাহের জন্য খাবার তৈরি হচ্ছে 400 কিলোমিটার দূরে দিনাজপুরে। এই দুই বিভাগের 26টি উপজেলায় পাউরুটি উৎপাদন থেকে শিক্ষার্থীর হাতে পৌঁছাচ্ছে প্রায় 30 থেকে 50 ঘন্টা, অর্থাৎ 1.5 থেকে 2 দিন পর। প্রকল্প পরিচালক অনিয়মের কথা স্বীকার করে ঠিকাদারদের নোটিশ আর মামলা দিয়েই তাই সারছেন। উল্টো আউটসোর্সিং এর জন্য টেন্ডার দেওয়া হলেও লোকবল সংকটের অভিযোগ তোলেন তিনি। প্রকল্প বাস্তবায়ন ইউনিট থেকে প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদারকেও আপনার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন, তিনি জবাব দিয়েছেন। সেখানে একটি তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার আমরা অপেক্ষায় রয়েছি। প্রকল্পের বাজেটের নথি বলছে খাবারের পাশাপাশি কোটি কোটি টাকা যাচ্ছে হ্যান্ডওয়াশ, প্রশিক্ষণ, আউটসোর্সিং আর ছাপাখানায়। হ্যান্ডওয়াশ কেনা হবে 58 কোটি টাকার। শুধু তাই নয়, 150টি উপজেলার শিক্ষকদের এই খাবার বিতরণ শেখানোর জন্য প্রশিক্ষণ বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 6.5 কোটি টাকা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এটা ওনাদেরকে 10টা ব্যাচ ঢাকা নিয়ে এসে কীভাবে এটা বাস্তবায়ন করবে সকল বিষয়ে আমরা ওনাদেরকে নির্দেশনা দিয়েছি। স্টেশনারি আইটেম তো নানা ধরনের, স্টেশনারি কাগজ কলম হতে শুরু করে এসব স্টেশনারি আইটেম, লিকুইড হ্যান্ড ওয়াশ, তো সেটা সাপ্লাই করার জন্য আমরা টেন্ডার করেছি। খাবারের বাইরে একটা আইটেম আছে। 1.5 কোটি টাকার হ্যান্ড ওয়াশ হয়তো শিশুদের হাত পরিষ্কার করবে, কিন্তু নিম্নমানের খাবার কতটা পুষ্টি যোগাবে শিশু স্বাস্থ্যে? রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। মানহীন খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থতার পর সারা দেশে নতুন উদ্যমে চালু হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি। প্রায় 20,000 স্কুলের 32 লাখ শিক্ষার্থীকে দেওয়া হবে পুষ্টিকর খাবার, যার মধ্যে রয়েছে বনরুটি, সেদ্ধ ডিম, পাস্তুরিত দুধ, ফর্টিফাইড বিস্কুট ও মৌসুমি ফল। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত থেকে শুরু হওয়া এই প্রকল্পে বাড়ছে পরিসর। চলতি বছরই গতি পাবে এই কর্মসূচি, এমনটি জানিয়েছে শিক্ষক ও প্রকল্প সংশ্লিষ্টরা।
শিক্ষার্থীদের স্কুলমুখী করতে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খাদ্যের বিনিময়ে শিক্ষা নামে চালু করেছিলেন স্কুল ফিডিং কর্মসূচি। শিশুদের বিনামূল্যে খাবার দেওয়ার সরকারি উদ্যোগ আবারও ফিরছে নতুন উদ্যমে। এজন্য ৬২ জেলার ১.৫ শতাধিক উপজেলায় দরিদ্রপীড়িত এলাকায় ১৯,৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বাছাই করেছে সরকার। প্রকল্পের আওতায় ৩১,৩০,০০০ শিশুকে নিয়মিত দেওয়া হবে পুষ্টিকর খাবার, যার মধ্যে রয়েছে বনরুটি, সেদ্ধ ডিম, পাস্তুরিত দুধ, ফোর্টিফাইড বিস্কুট ও মৌসুমি ফল। ১৯৯৩ সালে বেগম জিয়ার উদ্যোগের সফলতায় একই আদলে ২০০১ সালে বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় দেশে প্রথম স্কুল ফিডিং শুরু হয়, যা চলে ২০১০ সাল পর্যন্ত। ২০২২ সাল পর্যন্ত দরিদ্রপীড়িত এলাকায় আরও একটি আলাদা স্কুল ফিডিং কর্মসূচি চালু হয়। কিন্তু অন্যান্য কার্যক্রমের মতোই বিএনপির আমলে শুরু হওয়া এই কার্যক্রমকে উপেক্ষা করতে থাকে আওয়ামী লীগ সরকার, যার প্রভাব পড়ে স্কুল ফিডিংয়ে। পুষ্টিকরের পরিবর্তে নিয়মিত দেওয়া হয় মানহীন খাবার। সম্প্রতি কয়েকটি স্কুলে এমন খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ হলে সামনে আসে স্কুল ফিডিংয়ের দুরবস্থার চিত্র। পড়তে দিতে আসে তখন অনেক শক্ত হয়েছিল, খাওয়ার পর থেকে অনেক পেটে ব্যথা, কিরকম গন্ধ লাগছিল আর খুব শক্ত ছিল। যখনই আমরা খাচ্ছি তখনই গ্যাস লাগছে। এই খাবার খেয়ে যদি শিশু যদি অসুস্থ হয় তাহলে তো এটা খুব খারাপ কথা। খাবার মানগুলো খুব নিম্নমানের, বাচ্চাদের খেয়ে পেটে গ্যাস ফর্ম করেছে এবং অনেক পেটে ব্যথা করছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগের সঙ্গে সুর মেলালেন শিক্ষকরাও। বেশ কিছুদিন থেকেই আমরা নিম্নমানের খাবার পাচ্ছি। আমি খেয়ে দেখলাম তো আমার গলা কেমন করতে লেগেছে, টক এবং বাসি খাবারের যে একটা মানহীন খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তোলপাড় হলে মনিটরিং বাড়ায় শিক্ষা অধিদপ্তর। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, কোনো ত্রুটি বিচ্যুতি হলে তা দ্রুত সংশোধন করা হচ্ছে। যারা ভেন্ডর দেয় তাদের সাথে আমরা কথা বলি যে এই গ্রেডটা যেন এ গ্রেডের হয়, যেহেতু আমাদের শিশুদের খাবার এটা, এবং আমরা অনেক সতর্ক থাকি যে যাতে করে কোনো ধরনের কোনো কেমিক্যাল যেন ইউজ করা না হয়। এখন একটু ঘাটতি হচ্ছে, এটা ঠিক। তো এই ঘাটতিটা আমার মনে হয় খুব বেশি সময় থাকবে না, খুব তাড়াতাড়ি এটি সমস্যার সমাধান হয়ে যাবে। এবারের স্কুল ফিডিং প্রকল্পটি সরকারের নিজস্ব অর্থায়ন ও বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়ন হচ্ছে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। নদী ভাঙন, পানি সংকট আর বন্যা থেকে মুক্তি পেতে বছরের পর বছর ধরে চলছে আন্দোলন। মিলছে একের পর এক প্রতিশ্রুতিও, কিন্তু সরকার বদলেছে, ঘোষণাও এসেছে, তবে শুরু হয়নি দৃশ্যমান কোনো কাজ। বরং নতুন করে প্রশ্ন উঠছে, তিস্তা মহাপরিকল্পনা কি শুধুই রাজনৈতিক প্রতিশ্রুতি? নাজমুল ইসলামের সাথে রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। কাজ শুরু হবে জানুয়ারি 2026-এ। তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে। ঘোষণা দিল তিস্তা অববাহিকার 2 কোটি মানুষের বহুল কাঙ্ক্ষিত প্রকল্পের কাজ শুরু করতে পারেনি অন্তর্বর্তী সরকার। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে আলোচনায় আসে তিস্তা নদী ব্যবস্থাপনা, কিন্তু পানি সম্পদ মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, এই প্রকল্প নিয়ে অন্তর্বর্তী সরকারের ঘোষণা কি শুধুই আশ্বাস ছিল? এই মুহূর্তে আসলে কথা বলার মতো দৃশ্যমান তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একেবারে ইমিডিয়েট কোনো সিদ্ধান্ত দিয়ে দেওয়া, এই ধরনের কোনো অবস্থান তৈরি হয়নি। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বছরের পর বছর ধরে চলা আলোচনার প্রতিশ্রুতি অন্তঃসার শূন্য কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই নদী গবেষক। 2026 সালে এসে আমরা শুনতে পাচ্ছি এখনো নাকি এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কিছু বলার মতো এখনো বাস্তবতা তৈরি হয়নি। তার মানে এই যে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়, অন্তর্বর্তী সরকারের যে সময়, এই সময় কি তাহলে একটা আমাদের প্রতারণার কাল? এটা কি একটা অন্তঃসার শূন্য সরকারি ব্যবস্থাপনার ভেতর দিয়ে তিস্তা মহাপরিকল্পনার আলাপ করা হয়েছে? তিস্তা মহাপরিকল্পনার বদলে পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণকে বৈপরীত্য বলছেন অধিকার কর্মীরা। যখন এই তিস্তা মহাপরিকল্পনা অগ্রাধিকার প্রকল্পের কথা ঘোষণা, জলবায়ু পরিবর্তনের অভিযোজন প্রক্রিয়ার অংশ হিসাবে সেই ঘোষণা বাদ দিয়ে যখন পদ্মা আসে, মানুষের প্রশ্ন আসে, এবার আমরা ঠকে গেলাম ভাই, এবার আমরা ধোকাত পড়ে গেলাম। এগুলা খালি কথায় দেয় কিন্তু কথা রক্ষা করে না। তাই আমাদের সুস্পষ্ট কথা যে এইসব ভূ রাজনীতির দৌড় যদি থাকে সেটা কূটনীতি দিয়ে সমাধান করবেন। তিস্তা অববাহিকার জীবন জীবিকার প্রশ্নে অগ্রাধিকার ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়নের তাগিদ কোটি মানুষের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। একসময়ের সন্ত্রাসীদের অভয়ারণ্য চট্টগ্রামের জঙ্গল সলিমপুরেই হচ্ছে দেশের অত্যাধুনিক কারাগার।
প্রথম পর্যায়ে সেখানে স্থানান্তর করা হবে চট্টগ্রাম মহানগরের আদালতে বিচারাধীন মামলার 2000 আসামিকে। সন্ত্রাসীদের হটিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নেয়া সলিমপুরে নতুন এই কারাগার নির্মাণে 70 একর জায়গা বরাদ্দ পাচ্ছে কর্তৃপক্ষ। আসামি রাখার পাশাপাশি থাকবে বন্দীদের পুনর্বাসনেরও ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। বহুল আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুর, যাকে বলা হতো রাষ্ট্রের মাঝে আরেকটি রাষ্ট্র, যেখানে আইনের নয় চলত সন্ত্রাসীদের শাসন। সন্ত্রাসী গ্রুপগুলোর কাছে জিম্মি ছিল 1.5 লাখের বেশি বাসিন্দা। বারবার মার খেয়ে ফিরে আসতে হয়েছিল উচ্ছেদ অভিযানে যাওয়া দলকে। এমনকি কয়েক মাস আগে যেখানে র্যাবের এক সদস্যকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়েছিল। এখন সেই সলিমপুরে হচ্ছে চট্টগ্রামের দ্বিতীয় কারাগার। এরই মধ্যে 70 একর জায়গা বরাদ্দ চেয়ে চিঠিও দেওয়া হয়েছে। জেলখানার যে পরিবেশ, সেখানে যে পরিমাণে আসামি আছে, সেই আসামি আসলে এই জেলখানায় থাকার মতো মানে ওভারলোডেড, প্রাচীন সিটি আরও বড় হবে। সুতরাং এই মেগা সিটির জন্য একটা আধুনিক জেলখানা তৈরি করতে হবে। সেই কারণে ওইখানে একটা জেলখানার একটা প্রস্তাব দেওয়া আছে। মূলত ধারণ ক্ষমতা 3 গুণ বন্দি নিয়ে চরম বেকায়দায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। 140 বছরের পুরাতন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ধারণ ক্ষমতা 2249 জন হলো। বর্তমানে বন্দি 6338 জন। এর মধ্যে মহানগরের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলায় বন্দি 2000 জনকে সলিমপুর কারাগার নির্মাণের পর সেখানে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। যদি কারাগার ওখানে নির্মিত হয়, মেট্রোর হাজতে মানে কয়েদি বন্দিগুলো ওখানে থাকবে, যাতে মনে করেন আপনার ডিস্ট্রিক্টের বন্দি এবং মেট্রোর বন্দি যদি আলাদা থাকে, তা রাষ্ট্রের অপরাধটা কমে যায়। জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের জন্য জায়গা বরাদ্দ চেয়ে কারা প্রশাসনের চিঠি এর মধ্যে জেলা প্রশাসন হয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন এবং অর্থ বরাদ্দ হলে অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু হবে। আধুনিক কারাগারের যে ধারণা, সেখানে কিন্তু আসলে বন্দি জীবনের মতো না, কিছুটা সেখানে খেলাধুলার পরিবেশ থাকবে, সেখানে শিক্ষার পরিবেশ থাকবে, টেকনোলজিক্যাল যে ডিভাইসগুলো আছে তাদের সাথে পরিচয় করানো, যাতে সে জেলখানা থেকে বের হয়ে সে কোনো একটা কাজে যেতে পারে, যাতে আবার ওই ক্রাইমের সাথে না যায়। এই পরিকল্পনাগুলো আমাদের রয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড, হাটাজারি এবং নগরীর বায়েজিদ পাহাড়তলীয় খুলশি এলাকার সীমান্তবর্তী জঙ্গল সলিমপুর এলাকাটি পাহাড়ি এবং নানা ধরনের গাছগাছালিতে ভরপুর। এই অবস্থায় পরামর্শ আসছে পাহাড় প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখেই কারাগার নির্মাণের। খুবই সুন্দর একটা উদ্যোগ। আমি মনে করি এই নয়নাভিরাম সৌন্দর্যের প্রতীক চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস না করে চমৎকারভাবে যদি এখানে একটা কারাগার স্থাপন হয়, সেটা মানবাধিকারের জন্য খুবই ভালো হবে। জঙ্গল সলিমপুরে এই মুহূর্তে সরকারি খাস জমি রয়েছে 4000 একরের বেশি। বেশি দিন আগের কথা নয়, কয়েক মাস আগেও এই জঙ্গল সলিমপুর ছিল সন্ত্রাস ও সন্ত্রাসীর অভয়ারণ্য। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। শান্তির সুবাতাস ফিরেছে জঙ্গলাকীর্ণ এই পাহাড়ি অঞ্চলে। আর এখানে গড়ে তোলা হচ্ছে অপরাধ সংশোধনাগার, কারাগার, যেখানে স্থান হবে চট্টগ্রাম মেট্রো এলাকার 2000 আসামির। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর থেকে কমল দে, সময় সংবাদ। সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগে নতুন সম্ভাবনার দ্বার ডুয়েল গেজ ডাবল রেল লাইন। বর্তমানে মিটার গেজ সিঙ্গেল লাইন থাকায় রেল চলাচলে দীর্ঘ সময় অপেক্ষা, শিডিউল বিপর্যয় এবং ধীরগতির যাত্রা হয়ে উঠেছে নিত্যদিনের বাস্তবতা। ঢাকা সিলেট রুটে ডাবল লাইন চালু হলে বদলে যাবে পুরো চিত্র। বাংলাদেশের রেলকে লাভবান করতে যাত্রী সেবার পাশাপাশি পণ্য পরিবহনেও গুরুত্ব দিচ্ছে সরকার। সিলেট থেকে নৌশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। সিলেটের রেলপথ এখনও সিঙ্গেল লাইন মিটার গেজ ব্যবস্থার উপর নির্ভরশীল। এতে ট্রেন ক্রসিংয়ে দীর্ঘ অপেক্ষা, শিডিউল বিপর্যয় ও ধীরগতি যাত্রীদের নিত্যদিনের সঙ্গী। এই অবস্থায় ঢাকা সিলেট চট্টগ্রাম রুটকে ডুয়েল গেজ ডাবল লাইনে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। চলছে সম্ভাব্যতা যাচাই। ব্রিটিশ আমলে চা শিল্প ও পণ্য পরিবহনের সুবিধায় 1912 থেকে 1915 সালের মধ্যে চালু হয় কুলাউড়া সিলেট রেললাইন। পরে 1954 সালে সিলেট ছাতক রুট চালু হলে স্টেশনটির গুরুত্ব বাড়লেও করোনা মহামারীতে বন্ধ হয়ে যায় রুটটি। 2022 সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় রেললাইন, যা এখনও চালু হয়নি। তবে ভোগান্তির মধ্যে স্বস্তির খবর এই ডুয়েল গেজ ডাবল লাইনের উদ্যোগ। সিঙ্গেল লেন আছে, আমাদের কোনো ডিরেক্ট ট্রেন নাই, আমরা বাসের টিকিট পাইতেছি না, আমাদের ভোগান্তি তো শেষ নাই। সিলেটবাসীর যে পর্যটনের
যে বিকাশ, এটা গড়তে খুবই সহসাই এটা উন্নত হবে। উদ্যোগটি বাস্তবায়ন হলে মিলবে সুফল বলছেন সংশ্লিষ্টরা। ঢাকা সিলেট যে টাইমিংটা, যেখানে 8 ঘন্টা সর্বনিম্ন 8 ঘন্টা, সেখানে আমরা 6 ঘন্টা বা 7 ঘন্টা আমরা চলে যেতে পারবো। তাছাড়া নতুন ট্রেন চালু হবে, নতুন কোচ আসবে, সব দিকে মিলিয়ে সিলেটের জন্য আসলে ডাবল লাইন এটা আশীর্বাদ স্বরূপ। যদি ডাবল লাইন হয় তাহলে ট্রেন ক্রসিংয়ের কারণে প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় যাত্রীদের এটা ভোগান্তিতে পড়তে হয়। এই সময়টা বাঁচবে, টিকিটের চাহিদাও বাড়বে, ট্রেনের পরিমাণও বাড়বে। সিলেট ঢাকা রুটে চলাচল করছে 4টি আন্তনগর ট্রেন, আর সিলেট চট্টগ্রাম রুটে রয়েছে 2টি। ইঞ্জিন সংকটে তেলবাহী ট্রেনের সংখ্যাও কমে এসেছে আশঙ্কাজনকভাবে। আগে যেখানে চলাচল করত 20 থেকে 22টি ট্রেন, বর্তমানে তা নেমে এসেছে মাত্র 5টিতে। সব ছাপিয়ে সম্প্রতি সিলেট সফরে এসে আশার বাণী শোনান রেল প্রতিমন্ত্রী। বড় অংশকে আমরা ডুয়েল গেজ অথবা ব্রড গেজে রূপান্তরিত করতে যে আমাদের মিটার গেজ বা ইস্টার্ন জোনে এই জোনেগুলিকে অনেক ক্ষেত্রে অবহেলিত হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে সীমাবদ্ধতার মধ্যে যাতে আমরা সর্বোচ্চ সেবাটুকু দিতে চাই। দীর্ঘ ভোগান্তি আর শিডিউল বিপর্যয়ের অধ্যায়কে পেছনে ফেলে নতুন সম্ভাবনার দ্বার প্রান্তে সিলেটবাসী। ডুয়েল গেজ ডাবল লাইন বাস্তবায়ন হলে বদলে যাবে সিলেটের যোগাযোগ ব্যবস্থা, গতি আসবে অর্থনীতি, পর্যটন, বিনিয়োগে, এমনটাই প্রত্যাশা সিলেটবাসীর। সিলেট রেলওয়ে স্টেশন থেকে অপুবনিক, সময় সংবাদ। কোরবানির ঈদকে সামনে রেখে বাড়ছে চুরির আতঙ্ক। সিরাজগঞ্জের 4 উপজেলায় খামার থেকে গরু নিয়ে যাচ্ছে চোরচক্র। চুরি ঠেকাতে বাধ্য হয়ে রাত জেগে পাহারায় বসিয়েছে খামারিরা, আর অপরাধীদের ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। 10 মে রাত সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ব রামকৃষ্ণপুর গ্রামের মইনুল ইসলামের খামারে হানা দেয় 10 জনের সংঘবদ্ধ গরু চোর চক্র। মুখে গামছা পেঁচিয়ে নিয়ে যায় 6টি গরু। কোরবানির ঈদকে সামনে রেখে জেলার তারাস, উল্লাপাড়া, রায়গঞ্জ ও সলঙ্গাতে খামার থেকে গরু চুরির ঘটনা ঘটছে। রাতের আধারে চুরি করা গরু ট্রাকে করে নিয়ে যায় তারা। পরম যত্নে লালন পালন করা গরু হারিয়ে নিঃস্ব খামারিরা। কষ্ট করে গরুটা পালছিলাম, লাভের আশায় আমার সে লাভটা ভাঙিয়ে দিল। আজান পরে বাড়া এসে দেখেছে ঘরের দুয়ার কেটে মেটে একটা গরু না 2টা গরুই নিয়ে গেছে। 2 বছর গেলে আমি গরুটার বাছুর না হলে 2 লাখ টাকার মতো বেচতে পারি। গরু চুরি ঠেকাতে বাধ্য হয়ে দল বেঁধে পাহারা দেওয়া শুরু করেছে খামারিরা। হাতে বাঁশি, লাইট আর লাঠি নিয়ে পালাক্রমে টহলের ব্যবস্থা করেছেন তারা। খামারিদের তথ্য মতে 3 উপজেলা থেকে গত 2 মাসে প্রায় 1/2শত গরু চুরি হয়েছে। সতর্ক হয়ে আমরা পাড়ার সবাই মিলে আমরা এই পাহারাদারের ব্যবস্থা করি। প্রতি রাতে 5 জন করে 6 জন করে আমরা ডিউটি করতেছি। স্থানীয় ব্যক্তিদের কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করে আমরা চুরি প্রতিরোধে কমিটিও গঠন করেছি। পুলিশ এবং স্থানীয় লোকজনের সমন্বয়ে আমরা টহল কার্যক্রম পরিচালনা করছি। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে চলতি বছর ঈদ উপলক্ষে 6 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। শেরপুরে কোরবানির চাহিদার তুলনায় 30,000 গরু বেশি উৎপাদিত হয়েছে। এখন শেষ সময়ের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তবে সীমান্ত দিয়ে গরু পাচার বন্ধের দাবি তাদের। পাচার ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে পুলিশ। শহীদুল ইসলাম হীরার তথ্য এবং বাবু চক্রবর্তীর তোলা ছবি নিয়ে রিপোর্ট। বছর জুড়ে পালন করা গরু কোরবানির জন্য বিক্রির প্রস্তুতিতে ব্যস্ততা বেড়েছে শেরপুরের খামারিদের। কাঁচা ঘাস, খড়, ভুসি, ভুট্টার গুঁড়া ও খোল খাইয়ে এসব গরু পালন করছেন খামারিরা। জেলার কোরবানির চাহিদা মিটিয়ে অতিরিক্ত গরু পাঠানো হবে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়। তবে গোখাদ্যের দাম বৃদ্ধিতে পশুপালনে খরচ বেশি হয় ন্যায্য দাম নিয়ে শঙ্কায় খামারিরা। তাই অবৈধ গরু অনুপ্রবেশ ঠেকাতে ভারতীয় সীমান্ত অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারির দাবি খামারি ও প্রাণী সম্পদ কর্মকর্তার। সাবাতের ঘাস আছে, কোন থেকে কাটা নিয়ে আয়, তার পাশে দিনে 2 বেলা গোসল করাই, তার পাশে খুদি খাওয়াই, ভুসি খাওয়াই, কুড়া খাওয়াই। খাবারের দামটা বেশি, কিন্তু আমরা কোলে আর পারি না। 8-10টা গরু আমরা বড় ঈদে ছাড়ার চিন্তা ভাবনা করছি। 500-600 কেজি ওজন হবে। 3টা সার আছে আমার, ওখানে ঈদের নেগে করছি। ওখানে বাইরের গরুগুলো যদি না হয় তাহলে আগের গরুগুলো সঠিক দাম পাবো। আমরা চাই যে খামারিরা কষ্ট করে এই গবাদি পশুগুলো লালন পালন করছে তারা যাতে বাজারে ন্যায্য দামটা পায়।
সেই হিসেবে আমরা চাই না, আমাদের না শুধু সরকারেরও এটা চাহিদা যে সীমান্তবর্তী কোনো গরু অবৈধভাবে বা পাচার হয়ে এই বাংলাদেশের এই কোরবানির হাটের এই বাজারে প্রবেশ করবে না। তবে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অবৈধ পথে পশু পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। খামারিদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমরা বিজিবির সাথে সমন্বয় করে সীমানা পাহারা দেব, যেন পার্শ্ববর্তী দেশ থেকে যেন কোনো অবৈধ গরু বাংলাদেশে ঢুকতে না পারে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে 20টি স্থায়ী ও 15টি অস্থায়ী হাটে 18টি মেডিকেল টিম কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়োজিত থাকবে। সময় সংবাদ, শেরপুর। উৎপাদিত চায়ের 90 ভাগের যোগান সিলেট দিলেও প্রায় 100 ভাগেই বিক্রি হয় চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে। কারণ প্রতিষ্ঠার 9 বছরেও কার্যকর ভূমিকা রাখতে পারেনি শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র, যা ক্ষতির মুখে ফেলেছে দাবি বাগান মালিকদের। এজন্য সিন্ডিকেটের আর অপর্যাপ্ত অবকাঠামোকে দায়ী করছে তারা। কাঙ্ক্ষিত সুফল পেতে সরকারের হস্তক্ষেপ দরকার বলে মনে করছেন কর্তৃপক্ষ। নৌশাদ আহমেদ চৌধুরীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। 2018 সালের 14 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের। এটি দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র। সিলেট অঞ্চলে 135টি চা বাগান বাংলাদেশে উৎপাদিত মোট চায়ের প্রায় 93 ভাগের বেশি উৎপাদন করে, অথচ দেশে উৎপাদিত মোট চায়ের প্রায় 98 ভাগ বেচাকেনা হয় চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে। সিলেটের লাক্কাতুরা চা বাগানের এই ফ্যাক্টরি থেকে চা চট্টগ্রাম নিলাম কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিতে 385 কিলোমিটার পথ অতিক্রম করতে হচ্ছে। ফলে পরিবহন খরচ বাড়ার পাশাপাশি চায়ের গুণগত মান ধরে রাখা সম্ভব হচ্ছে না বলে জানালেন সংশ্লিষ্টরা। আমাদের যে চা আমরা চট্টগ্রাম অকশনে পাঠাই, এটা ক্যারিং খরচ অনেক বেশি। যদি শ্রীমঙ্গলের অকশনে আমরা চা পাঠাতে পারি, এতে আমাদের পরিবহন খরচ কমে যাবে। দ্রুত গতিতে চায়ের গুণগত মান ঠিক রেখে শ্রীমঙ্গল অকশনে চা দিতে পারবো। চা বাগান ব্যবসায়ীদের মতে শ্রীমঙ্গলের চা নিলাম কেন্দ্র এখনও প্রত্যাশিত সুফল পুরোপুরি অর্জন করতে পারেনি। অবকাঠামো, গুদাম, পরিবহন ও ব্যাংকিং সহায়ক ব্যবস্থার সীমাবদ্ধতার কথা জানান ব্যবসায়ীরা। চিটাগাঙ্গে একটা বায়ার সেলার সবাই মিলে একটা মানে গ্রুপের মতো আছে আর কি। ওরা সিলেট আসতে অনেকটা নিরুৎসাহিত করে সবাইকে, এইটাই মেইন কারণ। শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র গতিশীল করার জন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে বলে জানান কর্তৃপক্ষ। সেলিং এবং বাইং এর জন্য ক্যাটালগের অন্তর্ভুক্ত করার জন্য সরকারকে নির্দেশনা দিয়ে দেয়, তাহলে অটোমেটিক্যালি ভাইয়ের এখানে আসতে বাধ্য। শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে পুরো মৌসুমে প্রায় 23 থেকে 30 লাখ কেজি চা নিলাম হয়ে থাকে, আর চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে পুরো মৌসুমে প্রায় 8 থেকে 10 কোটি কেজির বেশি চা নিলাম হয়ে থাকে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। নেত্রকোনার হাওর অঞ্চলে শুধু বৃষ্টিতে জলাবদ্ধতার পানিতেই ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তলিয়ে নষ্ট হয়েছে 372 কোটি টাকার বেশি মূল্যের ধান। অতিরিক্ত শ্রমিক মজুরি আর ধানের দাম কম হওয়ায় দিশেহারা কৃষক। বিপর্যয়ের কারণ হিসেবে নাব্য সংকটকে দায়ী করছে কৃষি বিভাগ। চলছে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজও। আলপনা বেগমের তথ্য এবং আবু সুফিয়ানের ছবিতে রিপোর্ট। বৈশাখে যখন চারদিকে ধানের মৌমৌ গন্ধ থাকার কথা, তখন বাতাসে ছড়িয়েছে পচা ধানের গন্ধ। ডুবে যাওয়া সে সম্বল রক্ষায় কৃষকদের প্রাণপণ লড়াই। পানিতে নেমে ধান কেটে নৌকায় করে তীরে তুলছেন অনেকে। এমন চিত্র নেত্রকোনার হাওর অঞ্চলের প্রতিটি উপজেলার। শুধু হাওর নয়, অপরিকল্পিত বাঁধে পানি নামার জায়গা না থাকায় এবার বৃষ্টির পানিতেই জলাবদ্ধতায় ডুবেছে কৃষকের স্বপ্ন। প্রান্তিক কৃষকদের চোখে মুখে অনিশ্চয়তা। হাড় ভাঙা পরিশ্রম করেও বছরের একমাত্র ফসল জোটেনি কপালে। হাওরের পানি ফিরানি যাইতেছে না, বৃষ্টির পানি ফিরানি যাইতেছে না, এরপরে খুব ক্ষতিগ্রস্তর মধ্যে কৃষক। জমিতে সব লোক পানি নিচে, এখন যে কান্দাটি আছে এই কান্দাটি কাটে লওয়া যাইতেছে। 1500 টাকা রোজ কামলা লইয়া ধান কাটাইতেছি, মানে আমাদের কি থাকবো আর হেরারে আমরা কি দেব? সরকারের যদি আনবার বা চা তে যদি আমরা জীবন বাঁচে।
কৃষি বিভাগ জানায় জেলায় ১,৮৫,৫৪৭ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি সহ ৬ উপজেলার হাওর সহ সব মিলিয়ে নষ্ট হয়েছে ১৬,৮৭৭ হেক্টরের ফসল। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের কাজ চলছে বলে জানায় জেলা কৃষি কর্মকর্তা। নদীর নাব্যতা কমে যাওয়া এই ব্যাপারে আমরা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে আমরা অবহিত করব। তালিকা প্রস্তুতের কাজ চলছে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানানো হয়েছে এবং সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী কার্যক্রম নেওয়া হবে। কৃষি বিভাগের তথ্য মতে জেলার ৪ লক্ষাধিক কৃষকদের মাঝে এবছর ক্ষতিগ্রস্ত হয়েছেন ৭৭,৩৬৩ জন। সময় সংবাদ, নেত্রকোনা। সরু আর ঝুঁকিপূর্ণ সড়কে চলাচল করতে হয় মৌলভীবাজারের চাতলা শুল্ক স্টেশনে। সেই সঙ্গে শমশেরনগর বাজার এলাকার সড়কেও রয়েছে অবৈধ দোকানপাট আর স্থাপনা, যা প্রতিনিয়ত বিপাকে ফেলে ব্যবসায়ীদের। সড়ক ও জনপথ বিভাগ বলছে, অবৈধ স্থাপনা উচ্ছেদে স্থানীয়দের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানানো হয়েছে। শাহ আলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে আমদানি ও রপ্তানির অন্যতম মাধ্যম মৌলভীবাজারের কুলাউড়া চাতলা শুল্ক স্টেশন। দেশ স্বাধীনতার আগে থেকেই ভারতের কৈলা শহর থেকে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি হয়ে আসছে। সেই সময় শমশেরনগর থেকে চাতলা শুল্ক স্টেশনে যাওয়া আসার সড়কপথটি ছিল মাটির তৈরি। ২০১৮ সালে প্রায় ১৪ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা হয়। তবে সড়কটি সরু ও 10টি পাহাড়ি বাঁক থাকায় ঝুঁকিপূর্ণভাবে চলছে যানবাহন। আঁকাবাঁকা যে রাস্তাগুলো আছে এগুলোর সামনে হয়তো গ্লাস বা কোনো সিস্টেমের কোনো প্রতীক দিয়ে যদি এই জিনিসটা সুন্দরভাবে সংরক্ষণ করা হয় তাহলে আমরা অনেক উপকৃত হব। প্রতিদিন না হইলে একটা মোটরসাইকেল বা তো একটা গাড়ি প্রতিদিন ওটা স্কিডে নয়। স্থানীয়দের অভিযোগ, চাতলা শুল্ক স্টেশনে যাওয়ার পথে শমশেরনগর বাজারে প্রায় ৬ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে রয়েছে অবৈধ দখলে, যা তৈরি করছে তীব্র যানজট। আশপাশে এবং ৫টা পয়েন্টের মধ্যে বেশিরভাগ অবৈধ স্থাপনা তৈরি করিয়া এবং বাজারটারে সংকুচিত করা হয়েছে, রাস্তারে সংকুচিত করা হয়েছে। দুইটা গাড়ি যদি ঢুকে, দুইটা ট্রাক ঢুকলে কমসে কম ১ থেকে ২ ঘন্টা রাস্তাটা জামজট থাকে। ৬ নম্বর লাইন বন্ধ যে রাস্তা আছে, বাইপাস রাস্তা, এই রাস্তা চালু করা যাতে বড় গাড়িগুলো যদি সেদিকে চলে যায় তাহলে শমশেরনগর বাজার অনেকাংশে যানজট লাঘব বলে আমি মনে করি। সড়ক প্রশস্তকরণে ব্যবসায়ীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগ। আমদানি রপ্তানির এটা কিন্তু বড় বড় গাড়ি যায়, সরকারের সুদৃষ্টি থাকা উচিত। যেহেতু এখানে আমরা এক্সপোর্ট হইতেছে, ইম্পোর্টও হইতেছে যদিও কম। সড়কটা মধ্যমেয়াদে বাস্তবায়নে আমাদের হাইওয়ে মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফিজিবিলিটি স্টাডি শেষ হলে আমরা বলতে পারবো যে কবে নাগাদ এটা বাস্তবায়ন কার্যক্রম হাতে নেওয়া হবে। শমশেরনগর বাজার থেকে চাতলা শুল্ক স্টেশন পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়কে দুর্ভোগ পোহাতে হয় যানবাহন চালক ও স্থানীয়দের। সময় সংবাদ, মৌলভীবাজার। দেখছেন সকালের সময়। দীর্ঘ চিকিৎসা আর নিবিড় পর্যবেক্ষণ শেষে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। সবকিছু ঠিক থাকলে আগামী জুনের প্রথম সপ্তাহেই দেশে ফিরতে পারবেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে চিকিৎসাধীন এই নেতার খোঁজখবর নিতে গেলে সাংবাদিকদের এ তথ্য জানান তার স্ত্রী আফরোজা আব্বাস। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে থাকছে বিস্তারিত। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা আসনের এমপি ও বিএনপি নেতা মির্জা আব্বাস। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। প্রিয় নেতাকে দেখতে হাসপাতালে ছুটে যাচ্ছেন মালয়েশিয়ায় থাকা দলীয় নেতাকর্মীরা। হুইলচেয়ারে বসে হাসি মুখেই তাদের সঙ্গে কথাও বলছেন মির্জা আব্বাস। আলহামদুলিল্লাহ, আজকে প্রায় ১০-১২ দিন হয়েছে সে পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিক। প্রথম থেকে ওনাকে যেরকম দেখেছিলাম তার থেকে অনেক উন্নত হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে আফরোজা আব্বাস জানান তার শারীরিক অবস্থা আগের চেয়েও অনেক বেশি স্থিতিশীল, তবে এখনও রাখা হয়েছে বিশেষ পর্যবেক্ষণে। প্রতিনিয়ত কথা বলছে সবার সাথে যে তোমরা ভালো থেকো, দোয়া করো আমার জন্য। দেশের মানুষের সাথে কথা বলছে এবং আসলেই তো মানুষজন যে এতটা ভালোবাসে বুঝতে পারিনি আসলে আগে। মির্জা আব্বাসের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। সব ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহেই দেশে ফিরতে পারেন সাবেক এই মন্ত্রী। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।
দেশের বাইরের খবর, শান্তি চুক্তিতে দ্রুত অগ্রগতি না হলে তেহরানের জন্য খারাপ সময় অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে আলোচনা চালিয়ে যাওয়ায় আগ্রহ দেখালেও যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাসের কথা জানিয়েছে ইরান। এই অবস্থায় আলোচনার মাধ্যমে দুই দেশকে সমঝোতায় আসার আহ্বান জানাচ্ছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং রাশিয়ার মতো দেশগুলো। শান্তি চুক্তি না হলে ইরানকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের জন্য এখন সমঝোতায় পৌঁছানোই সবচেয়ে ভালো পথ। যদিও সাম্প্রতিক চীন সফরে ইরান ইস্যুতে বড় কোনো অগ্রগতির ইঙ্গিত দিতে পারেননি তিনি। এদিকে নয়াদিল্লিতে ব্রিক্স বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তেহরান এখনও আলোচনার জন্য প্রস্তুত, তবে পরস্পর বিরোধী বার্তা ও অতীত হামলার কারণে ওয়াশিংটনের ওপর আস্থা রাখতে পারছে না ইরান। একই সঙ্গে তিনি দাবি করেন, হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করতে যুদ্ধ শেষে নতুন ব্যবস্থাপনা কাঠামো আনার পরিকল্পনা করছে তেহরান। হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। যুক্তরাষ্ট্র বলছে, ইরানি বন্দর অবরোধের মধ্যে অন্তত ৭৮টি বাণিজ্যিক জাহাজকে পথ পরিবর্তন করতে হয়েছে। অন্যদিকে প্রণালী ব্যবহারে ফি আরোপ ও নিজস্ব তদারকির ইঙ্গিত দিয়েছে ইরান। এতে তেল সরবরাহ, জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতাও বেড়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ ফোনালাপে রাজনৈতিক সমাধানের উপর জোর দিয়েছেন। একই সময়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তেহরান সফর করে আঞ্চলিক স্থিতিশীলতা ও সংলাপের বিষয়ে আলোচনা করেছেন। ইসলামাবাদ এখনও যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে যুদ্ধের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে অর্থনীতিতে। যুক্তরাষ্ট্রে জ্বালানি ও মূল্যস্ফীতি বাড়তে শুরু করেছে, আর ইরানি নিত্যপণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা ও নতুন সমঝোতায় পৌঁছানো এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ সামরিক নেতা ইজ্জো আল দিন আল হাদ্দাদ নিহত হয়েছেন। মারা গেছেন তার পরিবারের সদস্যরাও। চলমান পরিস্থিতির মধ্যে নাকবা দিবস উপলক্ষে লন্ডনে হাজারো মানুষ ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করেছেন। স্থানীয় সময় শনিবার গাজা সিটির একটি আবাসিক ভবনে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামাসের সামরিক শাখার প্রধান ইজ আল দিন আল হাদ্দাদকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। আল হাদ্দাদের নিহত হওয়ার বিষয়টি হামাসও নিশ্চিত করেছে। সংগঠনটি এই ঘটনাকে যুদ্ধবিরতির বিপজ্জনক ও নজিরবিহীন লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে। হামাসের দাবি, হামলায় আল হাদ্দাদের স্ত্রী, মেয়ে ও আরও কয়েকজন বেসামরিক ফিলিস্তিনিও নিহত হয়েছেন। গাজার বাসিন্দাদের ভাষ্য, হামলায় পুরো এলাকা আগুনে পুড়ে যায় এবং আতঙ্কে মানুষ রাস্তায় নেমে আসে। হামাসের মুখপাত্র হাজিম কাশেম বলেন, এই ঘটনার মাধ্যমে মধ্যস্থতাকারীদের যুদ্ধবিরতি সুষ্ঠু বাস্তবায়নে ব্যর্থতা প্রমাণ হয়েছে। এদিকে পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরেও অভিযান চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অভিযানে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন শহর ও শরণার্থী শিবিরে অভিযান, গ্রেফতার এবং বসতি স্থাপনকারীদের হামলার ঘটনাও ঘটেছে। ধর্মীয় স্থাপনা ও বেসামরিক সম্পত্তিতে হামলার নিন্দা জানিয়ে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। চলমান পরিস্থিতির মধ্যে নাকবা দিবস উপলক্ষে লন্ডনে হাজারো মানুষ ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করেছেন। যুদ্ধ বন্ধ ও গাজায় হামলা বন্ধের দাবি জানান তারা। এ সময় নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহর জুড়ে কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। খেলার খবর। অস্ট্রেলিয়া বড় দল, তবে সিরিজ জিততে আত্মবিশ্বাসী টাইগার টিম ম্যানেজমেন্ট। ঘরের মাঠ আর সাদা বলে ধারাবাহিকতায় চাপে নেই বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। টেস্টে পাকিস্তান সিরিজের পারফরম্যান্স গুরুত্ব পাবে আগস্টের অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচনে। স্কোয়াডে রাখা হতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা অমিত হাসানকে। সিলেট থেকে তামিম হোসেনের আরও একটি প্রতিবেদন, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ। ব্যস্ত সূচিতে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে লাল বলের লড়াই শেষে আতিথ্য দিতে হবে অস্ট্রেলিয়াকে। 15 বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে মাইটি অজিরা। দ্বিপাক্ষিক হলেও টাইগারদের চিন্তা 2027 বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ। শীর্ষ 3 পেসার বাদে বেশ শক্তিশালী দল ঘোষণা করেছে অজিরা। ক্যাঙ্গারু বদে পরিকল্পনা সাজাচ্ছে টাইগার নির্বাচক প্যানেল। এই সিরিজ নিয়ে বাড়তি চাপের কিছু দেখছেন না প্রধান নির্বাচক। দলে যারা আছেন অথবা যারা আসতে চান, একটা সুস্থ প্রতিযোগিতা হোক। যদি যত বেশি পারফর্মার তত আমাদের জন্য ভালো। সো আমরা চাই যে আসলে অনেক পারফর্মার আসুক, সবাই ভালো খেলুক, তাহলে দলের মধ্যে প্রতিযোগিতা অনেক বেশি থাকে। সো আমরা এখনও কোনো চিন্তা করিনি, বা ডিপিএলটা আমরা খুব ক্লোজলি মনিটর করছি, কে কেমন পারফর্ম করছেন।
অস্ট্রেলিয়াকে আতিথ্য দিয়ে আগস্টে অতিথি হয়ে অস্ট্রেলিয়া সফর। 23 বছর পর সেখানে টেস্ট খেলার সুযোগ। সাদা বলে কামিন্স স্টার্করা বিশ্রামে থাকলেও ফিরতে পারে টেস্ট সিরিজে। অবশ্য প্রতিপক্ষ নিয়ে ভাবছে না টিম ম্যানেজমেন্ট। স্কোয়াড সাজাতে প্রাধান্য দেওয়া হবে পাকিস্তান সিরিজের পারফরমেন্স। সেরকম কন্ডিশনে সফলার মতো খেলার মনে বাংলাদেশ দলের হাতে আছে। সো ডেফিনেটলি আমার মনে হয় যে অস্ট্রেলিয়া ডেফিনেটলি স্ট্রং সাইড, বাট এবার হয়তো আমরা একটু হলেও চ্যালেঞ্জ দিতে পারবো বলে আমি আশা করছি। পাকিস্তান সিরিজ দিয়ে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার উমিত হাসান। যদিও তার অভিষেকের অপেক্ষা বেড়েছে। অজি সফরেও আছেন নির্বাচকদের পরিকল্পনায়, কিন্তু জয় সাদবান্দের এই সিরিজের পারফরমেন্স কিছুটা চিন্তায় ফেলেছে বাশারদের। যাকে দলে নেই কন্টিনিউ করার প্ল্যান করে নেই, সিরিজ বেস তো আসলে নেই না। অমিত হাসান আসলে দেখুন, অনেকে আমাদের তো অনেক খেলার যেমন হাসান মুরাদ খুব ভালো করে, কিন্তু তার সুযোগ হয়নি কম্বিনেশনের কারণে। নাইম হাসান খুব ভালো বোলিং করছেন, টিম কম্বিনেশনে দলে আসতে পারছেন। সো অমিত হাসান ভালো করেছেন, বাট টিম কম্বিনেশনে একাদশে আসতে পারছেন না। ইট ডাজন্ট মিন যে তিনি আমাদের চিন্তাভাবনার বাইরে চলে গেছেন। আমরা যখন কাউকে নিয়েছি তাকে কন্টিনিউ করার চিন্তাভাবনা করে নিয়েছি। 9 জুন থেকে শুরু বাংলাদেশ অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। চট্টগ্রামে টি20 শুরু 17 জুন থেকে। আর আগস্টে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চায় সরকার। আকাঙ্ক্ষা পূরণে গড়ে প্রবৃদ্ধি দরকার 9%। লক্ষ্যে পৌঁছাতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি। প্রি স্কুল ফিডিং প্রকল্প যেন অনিয়মের পাহাড়। ঢাকার খাবার আসছে দিনাজপুর থেকে। বাসি আর মানহীন টিফিন সরবরাহ করে কোটি কোটি টাকা লুট। চালু হচ্ছে নতুন কর্মসূচি। এবং নদী ভাঙন বন্যা থেকে মুক্তি পেতে বছরের পর বছর আন্দোলন। ঘোষণা এলেও শুরু হয় না দৃশ্যমান কোনো কাজ। মহাপরিকল্পনা কি শুধুই রাজনৈতিক প্রতিশ্রুতি? প্রশ্ন তিস্তাপাড়ের কণ্ঠে। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ মিসবাহ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।